আমাদের আজকের ক্লাসে আমরা শিখতে চাই ধ্বনির পরিবর্তন। মামনি বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, পরিবর্তনটা কি জিনিস সেটা আগে আমাদের জেনে নেওয়া দরকার। তো ধ্বনির পরিবর্তন জানার আগে একটা জিনিস মনে রাখবেন যে ধ্বনির পরিবর্তনটা কেন ব্যাকরণের টপিক হলো। কারণ হচ্ছে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে কথা বলতে 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 শব্দের নানান রকম ধ্বনিগত পরিবর্তন সাধন করে থাকি, উচ্চারণগত পরিবর্তন সাধন করে থাকি। তো এই পরিবর্তনটা প্রতিদিন অল্প 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 করে যে পুরো ভাষার চেহারাটাই পাল্টে যায়। অর্থাৎ এই যে প্রতিদিন অল্প অল্প করে যে ধ্বনির পরিবর্তন হয়, এই পরিবর্তনটা একটা সময় গিয়ে পুরো ভাষার চেহারাই পরিবর্তন করে দেয়। সে কারণে বলা হয় ধ্বনির পরিবর্তনটা ভাষার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। ধ্বনির পরিবর্তন ভাষার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। আর যেহেতু ধ্বনির পরিবর্তন ভাষার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত, সেই কারণে ধ্বনি পরিবর্তন আমাদের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়িয়েছে। এখন ধ্বনি পরিবর্তন জিনিসটা কি? ধ্বনি পরিবর্তন জিনিসটা হচ্ছে আসলে আমরা কথা বলতে বলতে শব্দের নানান রকম উচ্চারণগত পরিবর্তন সাধন করে থাকি। এটা কখনো সাধন করে থাকি আঞ্চলিকতার প্রভাবে, কখনো এই পরিবর্তনগুলো আমরা করে থাকি আমাদের উচ্চারণের সুবিধার্থে। যেমন যদি বলি, যশোর নামে যে জেলাটি আছে আমাদের বাংলাদেশে, যশোর, এর নাম ছিল কি যশোহর। যশোহর থেকে আমরা পরিবর্তন করে ফেলেছি যশোর। বা আমরা যদি বলি ঝিনাইদহ, এটাকে মানুষজন এখন আর ঝিনাইদহ বলে না, এখন এটাকে বলে ঝিনাইদা, তাই না? ডাক্কা থেকে হয়েছে ঢাকা। এরকম হয়েছে কি দীর্ঘদিন ধরে কথা বলতে বলতে অনেক ধরনের শব্দের অনেক রকম পরিবর্তন সাধন হয়। তো এই কারণেই এই যে শব্দের উচ্চারণগত যে পরিবর্তনটা সাধিত হয় সময়ের সাথে সাথে, এই পরিবর্তনটাকেই বলা হয় ধ্বনির পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তন কত প্রকার? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এর আগে একটা বছরে আমি প্রশ্ন দেখেছিলাম, সম্ভবত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বা কোনো একটা নিবন্ধন পরীক্ষায়, কোনো একটা পরীক্ষাতে, যে প্রশ্ন এসেছিল যে ধ্বনির পরিবর্তন কত প্রকার। ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশ্ন, কেউ অ্যান্সার করেছে 9 প্রকার, কেউ অ্যান্সার করেছে 10 প্রকার, এরকম। বাট আমি বলে রাখি, ধ্বনির পরিবর্তন হচ্ছে 2 প্রকার। ধ্বনির পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কারণ আমরা জানি ধ্বনি তো আমাদের মূলত 2টা, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাই ধ্বনির পরিবর্তন 2 প্রকার, স্বরধ্বনির পরিবর্তন এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তো আমরা আজকে স্বরধ্বনির পরিবর্তন দিয়ে ক্লাসটা শুরু করব। তো চলেন শুরু করা যাক। তো স্বরধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে প্রথমেই আমরা যে পরিবর্তনটা শিখব সেটার নাম হচ্ছে স্বরাগম, আরেকটা হচ্ছে স্বরলোপ। স্বরাগম এবং স্বরলোপ ভালো করে খেয়াল করতে হবে। আমি আগেই বলেছি মাত্র 1 পৃষ্ঠার 2 পৃষ্ঠা একটা অধ্যায়, কিন্তু বারবার প্যাচ লেগে যায়। তো আশা করি আজকের পরে প্যাচ থাকবে না। তা আমি সবসময় একটা বলি একটা কথা, যে ব্যাকরণ কখনো প্রতারণা করে না। মানে হচ্ছে মানুষের ক্ষেত্রে কী হয় দেখেন, দেখা যাচ্ছে যার নাম শান্ত সে দেখা যাচ্ছে বেশি চঞ্চল হয়, তাই না? অনেক সময়। বা যার নাম দেখা যাচ্ছে নীরব সে বেশি কথা বলে। মানুষের ক্ষেত্রে এমন হয় যে নামে এক কামে আরেক হয়, কিন্তু ব্যাকরণে কখনো নামে এক কামে আরেক হয় না। ব্যাকরণের ক্ষেত্রে নামে যা কামেও তা। অর্থাৎ ব্যাকরণে কোনো কিছু বুঝতে হলে খুব সহজ ব্যাপার হচ্ছে ওর শব্দটাকে, ওর নামটাকে বিশ্লেষণ করেন, তাহলে বুঝে যাবেন যে ওই জিনিসটা কী বোঝাতে চাচ্ছে। যেমন ধরেন স্বরাগম এবং স্বরলোপ 2টা পরিবর্তন আমরা লিখেছি, স্বরধ্বনির পরিবর্তন শিখছে এখন। তো এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? স্বর এবং আগম, তাই না? তো স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, আর আগম বলতে বোঝাচ্ছে আগমন। তার মানে স্বরাগম মানে কি? স্বরধ্বনির আগমন। স্বরাগম মানে স্বরধ্বনির আগমন। বিপরীতক্রমে দেখেন স্বরলোপ মানে কি? স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, আর লোপ মানে তো লোপ। তার মানে স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনির লোপ। তাহলে স্বরাগম মানে কি? স্বরধ্বনির আগমন। স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনির লোপ। এর মানে হচ্ছে শব্দের শুরুতে, মাঝে, শেষে কোথাও কোনো স্বরধ্বনি আসলে তাকে বলা হবে স্বরাগম। শব্দের কোথাও কোনো স্বরধ্বনি আসলে তাকে কি বলা হবে? স্বরাগম। আর শব্দের কোথাও কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলা হবে? স্বরলোপ। স্বরধ্বনি আসলে কি বলা হবে? স্বরাগম। আর স্বরধ্বনি চলে গেলে স্বরলোপ। এখন খেয়াল করেন, এই স্বরাগম এবং স্বরলোপ এই 2টা জিনিস এই 3 জায়গায় ঘটতে পারে। শব্দের শুরুতে ঘটতে পারে, শব্দের মধ্যে ঘটতে পারে, বা শব্দের শেষে ঘটতে পারে, তাই না? সেই কারণে স্বরাগম এবং স্বরলোপ 2টাই 3 প্রকার করে। কত প্রকার করে? 3 প্রকার করে। সেই 3 প্রকার কি কি? আদি, মধ্য এবং অন্ত। কি কি? আদি, মধ্য এবং অন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বরাগম হচ্ছে 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম।
ঠিক একইভাবে স্বরলোপ তিন প্রকার, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্তঃস্বর লোপ। এখন খেয়াল করেন এটাও নামের মধ্যে কিন্তু এই পরিচয় আমরা পাবো। কীভাবে পাবো দেখেন, আদি স্বরাগম জিনিসটা কি? আদি মানে কি? আমরা জানি আদি মানে শুরুতে, তাই না? আদি মানে হচ্ছে শুরুতে। তাহলে আদি স্বরাগম মানে কি? শুরুতে স্বরধ্বনির আগমন। মধ্য স্বরাগম মানে কি? মধ্যে স্বরধ্বনির আগমন। অন্তঃস্বরাগম মানে কি? শেষে স্বরধ্বনির আগমন। ঠিক একইভাবে আদি স্বরলোপ মানে কি? শুরুর স্বরধ্বনির লোপ। মধ্য স্বরলোপ মানে মধ্যের স্বরধ্বনির লোপ। অন্তঃস্বরলোপ মানে হচ্ছে শেষের স্বরধ্বনি লোপ। তার মানে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে শব্দের যদি শুরুতে স্বরধ্বনি আসে তাহলে কী হবে? আদি স্বরাগম। মধ্যে স্বরধ্বনি আসলে মধ্য স্বরাগম। শেষে স্বরধ্বনি আসলে অন্তঃস্বরাগম। ঠিক একইভাবে শুরুর স্বরধ্বনি লোপ পেলে আদিস্বর লোপ, মাঝের স্বরধ্বনি লোপ পেলে মধ্যস্বর লোপ, শেষের স্বরধ্বনি লোপ পেলে অন্তঃস্বর লোপ। তাহলে এখন আমরা একটু উদাহরণগুলো দেখি। কয়েকটা উদাহরণ দেখি, খেয়াল করেন। স্কুল এই শব্দটা পরিবর্তন হয়ে আমাদের কাছে হয়েছে স্কুল, বা অলাবু শব্দটা অলাবু পরিবর্তন হয়ে হয়েছে লাবু। ধর্ম থেকে হয়েছে ধরম। সুবর্ণ থেকে হয়েছে স্বর্ণ। দেশ থেকে দিশ থেকে হয়েছে দিশা। আর আশা থেকে হয়েছে আশ। খুব ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অনেকে বলে থাকে যে আচ্ছা ধর্ম থেকে ধরমই কেন হলো, বা সুবর্ণ থেকে স্বর্ণই কেন হলো, অন্য কিছু কেন হলো না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই ধ্বনির পরিবর্তনটা কিন্তু ব্যাকরণ আমাদের করে দেয়নি। ব্যাকরণ বলে দেয়নি যে ধর্মটাকে পরিবর্তন করে ধর্ম উচ্চারণ হতে পারে। ব্যাকরণ বলে দেয়নি যে সুবর্ণ থেকে পরিবর্তন হয়ে স্বর্ণ হতে হবে। এটা কিন্তু ব্যাকরণ বলে দেয়নি। এটা কে বলে দিয়েছে তাহলে আমাদের? এটা আসলে সাধারণ মানুষ, আমরা এই পরিবর্তনগুলো করেছি। আমরাই কথা বলতে বলতে ধর্মকে ধর্ম বানিয়ে ফেলেছি। আমরাই কথা বলতে বলতে স্কুলকে স্কুল বানিয়ে ফেলেছি। আমরাই কথা বলতে বলতে দিশকে দিশা বানিয়ে ফেলেছি। তার মানে হচ্ছে এই পরিবর্তন কিন্তু ব্যাকরণ তৈরি করে দেয়নি। ঠিক আছে, এই পরিবর্তনটা কোনোভাবেই ব্যাকরণ তৈরি করে দেয়নি, আমরাই পরিবর্তনগুলো করেছি। ব্যাকরণ কি করেছে? আমরা যে পরিবর্তনগুলো করেছি সেই পরিবর্তনগুলো কিভাবে হয়েছে, কোন প্রসেসে হয়েছে, সেটা বিশ্লেষণ করে আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই প্রসেসেই পরিবর্তনগুলো হয়েছে। সুতরাং কোনোভাবেই কিন্তু ব্যাকরণ আমাদেরকে এই ধ্বনি পরিবর্তন করে দেয়নি। এটা হচ্ছে প্রথম কথা। এখন খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা উদাহরণ লিখেছি, আমরা একটু উদাহরণগুলো বিশ্লেষণ করি। আমাদের এই যে স্কুল থেকে স্কুল, মূল শব্দটা হচ্ছে স্কুল। স্কুল শব্দটার শুরুতে দেখেন তো কোনো স্বরধ্বনি কিন্তু নাই, কিন্তু যখন আমরা এটাকে পরিবর্তন করে উচ্চারণ করেছি, পরিবর্তন করে করেছি কি স্কুল, তাই না? তাহলে যখন আমরা স্কুলকে স্কুল বলছি তখন এর শুরুতে দেখেন তো একটা স্বরধ্বনি এসেছে না? রস্যই এসেছে, তাই না? তাহলে এই স্বরধ্বনিটা কোথায় এসেছে? শব্দের শুরুতে এসেছে। আমরা বলেছি আগেই যে যদি শুরুতে স্বরধ্বনি আসে তাহলে সেটাকে কি বলা হবে? আদি স্বরাগম। যেহেতু শুরুতে স্বরধ্বনি আগমন ঘটছে তাই এটাকে বলা হবে আদি স্বরাগম। বিপরীত ক্রমে দেখেন, অলাবু থেকে যখন লাবু হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি অলাবুর শুরুতে একটা অ ছিল স্বরধ্বনি, তাই না? এটা কি এই লাবুতে আছে? নাই কিন্তু। তার মানে যে শুরুর স্বরধ্বনি অ, এটা কিন্তু এখানে লোপ পেয়ে গেছে, তাই না? তাহলে যেহেতু শুরুর স্বরধ্বনি লোপ পেয়েছে সেই কারণে কি বলা হবে? আদি স্বর লোপ। তাহলে শুরুতে স্বরধ্বনি আসলে আদি স্বরাগম, শুরুর স্বরধ্বনি লোপ পেলে আদি স্বর লোপ। ঠিক একইভাবে যদি আমরা অন্ততে যাই তাহলে খেয়াল করে দেখেন, দিশ থেকে দিশা যখন হয়েছে, এই দিশ এই শব্দের শেষে কিন্তু কোনো স্বরধ্বনি ছিল না। আকার ইকার উকার রিকার কোনো কারই কিন্তু ছিল না, কোনো স্বরধ্বনি ছিল না। কিন্তু যখন এটা পরিবর্তন করে দিশা হয়েছে তখন কি হয়েছে? শেষে একটা স্বরধ্বনি আগমন ঘটেছে, তাই না? যেহেতু শেষে স্বরধ্বনি এসেছে সেই কারণে এটাকে বলা হবে অন্ত স্বরাগম। অন্ত মানে শেষ, স্বরাগম মানে স্বরধ্বনির আগমন। তাহলে শেষে স্বরধ্বনির আগমন ঘটলে সেটাকে বলা হবে অন্ত স্বরাগম। আবার খেয়াল করেন, বিপরীত ক্রমে আশা শব্দটি শেষে একটা স্বরধ্বনি ছিল, তাই না? এই আশা থেকে যখন আশ হয়েছে তখন কি সেখানে স্বরধ্বনিটা আর আছে? এখানে দেখেন শেষের স্বরধ্বনিটা কি হয়েছে? লোপ পেয়েছে।
এরকম যদি শেষের স্বরধ্বনি লোপ পায় তাহলে সেটাকে বলা হবে অন্তঃস্বর লোপ। তাহলে শুরুতে স্বরধ্বনি আসলে কি হবে? আদি স্বরাগম। শুরুর স্বরধ্বনি লোপ পেলে কি হবে? আদিস্বর লোপ। শেষে স্বরধ্বনি আসলে অন্তঃস্বরাগম, শেষের স্বরধ্বনি লোপ পেলে অন্তঃস্বর লোপ। এখন এই জায়গাটা একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি কাউকে কাউকে এরকম পড়াতে শুনি বা বলতে শুনি যে স্কুল থেকে স্কুল, এটাকেই যদি আমি উল্টে দিই স্কুল থেকে স্কুল তাহলে কি হবে? আমি কাউকে কাউকে পড়াতে শুনেছি যে স্কুল থেকে স্কুল যখন, তখন তো এটা আদি স্বরাগম, কিন্তু যেটা যদি এটা উল্টে যায় তাহলে এটা হয়ে যাবে আদিস্বর লোপ, কারণ এই যে শুরু স্বরধ্বনি লোপ পাচ্ছে। কিন্তু আমি এখানে একটু বলে রাখতে চাই একটি সতর্কতা, সেটা হচ্ছে এটাকে কোনোভাবে আমরা উল্টাতে পারবো না। এই উল্টানোর অথরাইজেশনই আমাদের নাই, ঠিক আছে? আমরা এই উল্টাতে পারবো না। কি কারণে? স্কুল শব্দটি থেকে কিন্তু স্কুল শব্দটি আসে নাই। স্কুল শব্দটি হচ্ছে মূল শব্দ, এই শব্দটাকে পরিবর্তন করে আমরা স্কুল বানিয়েছি। সুতরাং পরিবর্তনটা কিন্তু এইভাবে, স্কুল থেকে স্কুল, নট স্কুল থেকে স্কুল। সুতরাং কোনোভাবেই আমরা এটাকে উল্টে দিতে পারবো না। এটাকে উল্টে দিয়ে আমরা আদি স্বরাগম করে ফেলবো, এটা কিন্তু কোনো সুযোগ নাই। সুতরাং এমন কোনো ওয়ে নাই যে আপনি আদি স্বরাগমকে উল্টে দিয়ে আদি স্বরলোপ করে দেবেন। এটাতে খুব সাবধান থাকবেন। খেয়াল করেন তাহলে, আমি আরেকবার বলছি। তাহলে শুরুতে স্বরধ্বনি আসলে কি হবে? আদি স্বরাগম। শুরুর স্বরধ্বনি লোপ পেলে কি হবে? আদিস্বর লোপ। শেষের স্বরধ্বনি আসলে অন্তঃস্বরাগম, শেষের স্বরধ্বনি লোপ পেলে অন্তঃস্বর লোপ। এখন খেয়াল করে দেখেন, আমরা মধ্য স্বরাগম এবং মধ্য স্বরলোপে আসি। তার আগে আমরা শব্দগুলোকে ভাঙব। এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্ম থেকে ধরম হয়েছে, ধর্ম থেকে ধরম। আমরা এই দুটো শব্দকে একটু ভাঙি। ধর্ম শব্দটিকে ভাঙলে কি হয়? ধ রয় হস যুক্ত ম। রয় হস কেন দিলাম? কারণ আমরা জানি হস চিহ্ন ব্যবহার করা হয় এটা বোঝাতে যে ওখানে কোনো স্বরধ্বনি নাই, ওখানে থেমে যেতে হবে। হস চিহ্ন থাকা মানে ওখানে থেমে যেতে হয়। তো এই শব্দটির উচ্চারণ আমরা কীভাবে করছি? ধর মো। ধর বলে থেমে যাচ্ছি, তাই এখানে হস, তারপরে মো, ধর মো। এখন খেয়াল করেন ধরম শব্দটাকে যদি ভাঙে কি হয়? ধ যুক্ত রয় হস যুক্ত অ যুক্ত ম। এখন এই রয় হস যুক্ত অ কীভাবে হলো? আমরা জানি যে কোনো বর্ণকে যদি আমরা ভাঙি, যে কোনো বর্ণকে ভাঙলেই তার মধ্যে একটা অ পাবো। ককে ভাঙলে কয় হস যুক্ত অ, চকে ভাঙলে চয় হস যুক্ত অ, ঠিক একইভাবে রকে ভাঙলে রয় হস যুক্ত অ। তো আমরা কি করেছি? এই রটাকে ভেঙে নিয়েছি, রয় হস যুক্ত অ হয়েছে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি রকে তাহলে ভাঙলাম, একইভাবে তো ধকেও ভাঙা যেত, মকেও ভাঙা যেত, আমরা কেন ধ এবং মকে ভাঙলাম না, শুধু রকে কেন ভাঙলাম? এই কারণে ধ এবং মকে ভাঙলাম না, আমরা আলোচনা করছি কি? ধ্বনির পরিবর্তন আলোচনা করছি। অর্থাৎ আমাদের বিবেচ্য হচ্ছে সেই অংশটা, যে অংশটাতে পরিবর্তন হয়েছে। যেটাতে পরিবর্তন হয়নি সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। তাহলে খেয়াল করেন, এখানে যে ধ ছিল আর ম ছিল, এই ধ এবং ম কিন্তু এখানে হুবহু বসেছে, তাই না? সেই কারণে যেহেতু এই ধ এবং মতে কোনো পরিবর্তন হয়নি, তাই এই ধ এবং ময়ের কোনো ভাঙা ভুঙা আমাদের প্রয়োজন নাই, বিশ্লেষণ করার প্রয়োজন নাই। আমাদের পরিবর্তন হয়েছে কোথায়? এখানে রেফ ছিল আর এখানে র হয়েছে, তাই না? তাহলে যেই জায়গাটায় পরিবর্তন হয়েছে ওই জায়গাটা নিয়ে আমাদের কাজ, যেটাতে পরিবর্তন হয়নি সেটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে? তাহলে এবার আসেন একটু আমরা খেয়াল করি জিনিসটা। ধর্ম শব্দটিকে ভেঙে আমরা দেখতে পাচ্ছি ধ যুক্ত রয় হস যুক্ত ম। ধরম শব্দটাকে ভেঙে দেখতে পাচ্ছি ধ যুক্ত রয় হস যুক্ত অ যুক্ত ম, কারণ এই রকে ভাঙলে রয় হস যুক্ত অ হয়। এবার খেয়াল করেন তো, ধর্ম শব্দটির মধ্যে কি কোনো স্বরধ্বনি ছিল? ধ একটা ব্যঞ্জন, র একটা ব্যঞ্জন, ম একটা ব্যঞ্জন, এর মধ্যে কি কোনো স্বরধ্বনি ছিল? ছিল না। কিন্তু ধরম শব্দটা যখন হয়েছে, ধরম শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা স্বরধ্বনি অ এসেছে, তাই না? এই স্বরধ্বনিটা কোথায় এসেছে? মাঝে এসেছে। আমরা আগেই বলেছি মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে সেটা হবে মধ্য স্বরাগম। যেহেতু এখানে মাঝখানে স্বরধ্বনি এসেছে সেই কারণে এটাকে কি বলা হবে? মধ্য স্বরাগম। কি বলা হবে? মধ্য স্বরাগম। ঠিক একইভাবে এবার দেখেন এই দুইটা শব্দকে ভাঙি। সুবর্ণ থেকে হয়েছে স্বর্ণ। তাহলে সুবর্ণ শব্দটাকে আমরা ভাঙবো, স্বর্ণ শব্দটাকে আমরা ভাঙবো। এই দুটাকে ভাঙলে দেখব কি হয়। সুবর্ণকে ভাঙলে কি হচ্ছে দেখেন তো, দন্তস্বয়ের সাথে কি আছে? দন্তস্বয়ের রস্য, তাই না? দন্তস্বয়ের রস্য সু, তারপরে বর মানে ব যুক্ত র, বর। আমি বলেছি থেমে গেলে সেখানে হর্ষ চিহ্ন দিতে হয়, তাহলে বর বলে থেমে যাচ্ছে তাই হর্ষ চিহ্ন দিয়েছি। তারপর কি আছে? ন। এই তো সুবর্ণকে ভাঙলে দন্তস্বর সু সু, বর বর, ন, সুবর্ণ।
এবার দেখেন স্বর্ণ শব্দটিকে ভাঙলে কি হয়? স্বর্ণকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দন্তস্বয়ে, দেখেন তো দন্তস্বয়ের সাথে কি আছে? দন্তস্বয়ের সাথে ব আছে, তাই না? তাহলে দন্তস্ব যুক্ত ব, তারপরে আছে রেফ, তারপর আছে মূর্ধন্য। তাহলে খেয়াল করে দেখেন, স্বর্ণকে ভেঙে কি পেলাম? দন্তস্বয়ে ব, স, তারপর রেফ, তারপর মূর্ধন্য, স্বর্ণ। ভাঙাটা বোঝা যাচ্ছে কিনা একটু খেয়াল করবেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণ শব্দটিকে ভেঙেছি, স্বর্ণ শব্দটিকেও ভেঙেছি। খেয়াল করে দেখেন, সুবর্ণ শব্দটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দন্ত স এবং ব, এই দুইটা বর্ণের মাঝখানে একটা উ, একটা স্বরধ্বনি আছে। কিন্তু স্বর্ণ শব্দটার ক্ষেত্রে খেয়াল করেন তো, দন্ত স এবং ব এই দুইটার মাঝখানে কি এই স্বরধ্বনিটার আছে? এখানে দন্ত স এবং ব এর মাঝখানে উ ছিল, এই উটা কিন্তু এখানে নাই, লোপ পেয়ে গেছে, তাই না? এরকমভাবে শব্দের মধ্যের কোনো স্বরধ্বনি যদি লোপ পায় তাহলে সেটাকে বলা হবে মধ্য স্বর লোপ। শব্দের মধ্যের কোনো স্বরধ্বনি লোপ পেলে সেটাকে কি বলা হবে? মধ্য স্বর লোপ। তাহলে একইভাবে আবার বলছি, মাঝের স্বরধ্বনি আসলে কি হবে? মধ্য স্বরগম। মাঝের স্বরধ্বনি লোপ পেলে কি হবে? মধ্যস্বর লোপ। আচ্ছা, রায়ান বলছে সুবর্ণ স্বর্ণ এই দুটোর শেষে মূর্ধন্য ন এর সাথে অধ্বনি যুক্ত হবে না। আচ্ছা, আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি রায়ান যে আমাদের ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে শুধু সেই অংশটুকু বিশ্লেষণ করতে হবে যে অংশটুকুতে পরিবর্তন হয়েছে। খেয়াল করলে দেখবে সুবর্ণ শব্দটিতে যে মূর্ধন্য আছে, স্বর্ণ শব্দটিতে মূর্ধন্যটা হুবহু আছে একইভাবে, সুতরাং এখানে কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এই মূর্ধন্যকে কিন্তু ভাঙারও কোনো প্রয়োজন নাই। আমরা ভাঙবো বা বিশ্লেষণ করব শুধু সেই অংশটুকু যে অংশটুকুতে পরিবর্তন হয়েছে। আমরা এই অংশটুকু ভেঙেছি কেন? কারণ দেখো এই অংশটুকুতে আমাদের পরিবর্তনটা হয়েছে। এখানে দন্তস্বর রস্য ব ছিল, এখানে দন্তস্বয় ব ছিল। আমরা কি বোঝাতে পেরেছি? ভাইয়া অন্তর ভেঙে দেন তো। আচ্ছা, অন্তর প্রশ্ন করছে, অন্তর ভেঙে দেন। আচ্ছা, অন্তর ভাঙবো নি পরে, আগে আমরা একটু টপিকটা এগিয়ে নিই। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কি? আমাকে একটুখানি জানাবেন যে এই পর্যন্ত এটুকু বোঝা গেছে কিনা। তাহলে আমি আরেকবার রিপিট করছি, যদি শব্দের শুরুতে স্বরধ্বনি আসে তাহলে আদি স্বরাগম, শুরুর স্বরধ্বনি লোপ পেলে আদি স্বর লোপ, শেষের স্বরধ্বনি আসলে অন্তঃস্বরাগম, শেষের স্বরধ্বনি লোপ পেলে অন্তঃস্বর লোপ, মাঝে স্বরধ্বনি লোপ পেলে মধ্যস্বর লোপ, আর মাঝে স্বরধ্বনি আসলে মধ্যস্বরাগম। এবার একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো। রায়ান বলছে বুঝেছি, থ্যাংক ইউ। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা ইতিমধ্যে শিখলাম কি মাঝে স্বরধ্বনি আসলে কি হবে? মধ্যস্বরাগম, তাই না? তবে এমন তিনটা ক্ষেত্র আছে যেই তিনটা ক্ষেত্রে মাঝে স্বরধ্বনি আসলেও মধ্যস্বরাগম হয় না। কয়টা ক্ষেত্র? তিনটা ক্ষেত্র আছে যেখানে মাঝে স্বরধ্বনি আসলেও মধ্যস্বরাগম হবে না। আমি কয়েকটা উদাহরণ লিখি। যেমন ধরেন, যদি বলি আজি থেকে আইজ, সত্য থেকে সৈত্য, আমরা আঞ্চলিক ভাষায় বলি এই সত্য বলিস, তাই না? আরেকটা বলি ধপ ধপ থেকে ধপাধপ, ধপ ধপ থেকে ধপাধপ। এই তিনটি উদাহরণ একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আজি থেকে আইজ। খেয়াল করে দেখেন, আজি থেকে আইজ যখন হয়েছে তখন কিন্তু মাঝে একটা রস্যই এসেছে। সত্য থেকে সত্য যখন হয়েছে এখানেও মাঝে কোনো স্বরধ্বনি নাই, মাঝে একটা রস্যই এসেছে। ধপ ধপ থেকে যখন ধপাধপ হয়েছে তখনই কিন্তু এখানে একটা আ এসেছে যেটা এখানে ছিল না, এখানে নতুন এসেছে। তার মানে দেখতে পাচ্ছি এই তিনটে উদাহরণেই দেখতে পাচ্ছি মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটেছে। আমরা ইতিমধ্যেই বলেছি মাঝে স্বরধ্বনির আগমন ঘটলে সেটাকে কি বলা হবে? মধ্য স্বরাগম, তাই না? মাঝে স্বরধ্বনি আসলে সেটাকে মধ্য স্বরাগম বলা হবে। তবে আমি বলেছি তিনটা ক্ষেত্রে মাঝে স্বরধ্বনি আসলেও মধ্য স্বরাগম হবে না। এই তিনটা ক্ষেত্রে মাঝে স্বরধ্বনি এসেছে তারপরে মধ্য স্বরাগম হবে না। কেন হবে না এবং কি হবে সেটা আমরা একটুখানি শিখবো। খেয়াল করে দেখেন, মাঝে স্বরধ্বনি আসলে মধ্য স্বরাগম কখন হবে? যখন মাঝের স্বরধ্বনিটা অতিরিক্ত কোনো স্বরধ্বনি আসবে, নতুন কোনো স্বরধ্বনি আসবে। কিন্তু এই আজি থেকে আইজ যদি আমরা একটু বিশ্লেষণ করি, খেয়াল করেন, আজি শব্দটাকে যদি ভাঙি তাহলে কি হয়? আ বর্গীয় জয়ে রস্যই, তাই না? আমরা এইভাবেই বানান করি, আ বর্গীয় জয় রস্যই, আজি। এই ভাঙার ক্ষেত্রে একটা জিনিস আবার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন এই জায়গাটায় যদিও এই রস্যইটাকে বর্গীয় জয়ের আগে দেখা যাচ্ছে, কিন্তু যখন শব্দটাকে ভেঙে ফেলবো
তখন কিন্তু এই রস্যইটা বর্গীয় জয়ের পরে লিখতে হবে, কারণ নিয়মটা হচ্ছে কার চিহ্ন সবসময় বর্ণের পরে যুক্ত হয়, কার চিহ্ন সবসময় বর্ণের পরে যুক্ত হয়। অর্থাৎ ধরেন আমি একটা শব্দ লিখলাম কি, দেখা যাচ্ছে যে এই রস্যইটা ক এর আগে আছে, কিন্তু মনে রাখবেন আমি বলেছি কার চিহ্ন সবসময় বর্ণের পরে যুক্ত হয়, তার মানে এই কিটাকে যখন আমরা ভাঙবো তখন কিন্তু এই রস্যইটা আগে না পরে লিখতে হবে, অর্থাৎ ক এ রস্যই কি। আমার কথা কি বোঝা গেছে? ঠিক একইভাবে এই রস্যইটা আগে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু আগে নাই, আমরা যখন ভাঙবো তখন কিন্তু এই রস্যই আসলে পরে আছে। আমরা বানানটাও কিন্তু ওভাবেই করি, আ বর্গীয় জয় রস্যই আজি। কথা ক্লিয়ার? এখন তাহলে খেয়াল করে দেখেন এই যে আইজ শব্দটাতে যে একটা রস্যই এসেছে, আইজ শব্দটাতে এই রস্যই কি নতুন কোনো রস্যই? এটা কিন্তু নতুন কোনো রস্যই না, কারণ আমরা দেখতে পাচ্ছি এই রস্যই আগেই ছিল, এই আজি শব্দের মধ্যেই কিন্তু এই রস্যই ছিল। সমস্যাটা কি ঘটেছে? এই জায়গাটাতে রস্যই ছিল বর্গীয় জয়ের পরে, আর এখানে এসেছে রস্যইটা বর্গীয় জয়ের আগে, অর্থাৎ পরের ইটা আগে এসেছে, নতুন কোনো ই আসেনি, সেই কারণে এটা মধ্যস্বরগম হবে না। কি হবে সেটা একটু পরে বলছি। এবার খেয়াল করেন সত্য থেকে সত্য যখন হয়েছে, সত্য থেকে সত্য, এটাতে খেয়াল করেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝে কোনো স্বরধ্বনি ছিল না, কিন্তু এখানে একটা অতিরিক্ত স্বরধ্বনি ই এসেছে, তাই না? অতিরিক্ত একটা স্বরধ্বনি ই এসেছে, তাহলে এটা অবশ্যই মধ্যস্বরগম হতে পারতো, কারণ মাঝে যেহেতু একটা অতিরিক্ত ই এসেছে, কিন্তু হবে না। হবে না কেন? এই ইটা এসেছে কার আগে দেখেন তো? তয়ে জ ফলার আগে, তাই না? এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? ত প্লাস জ, তয়ে জ ফলা। মনে রাখবেন যদি দুইটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন। কি বলা হয়? যুক্ত ব্যঞ্জন। দুইটা ব্যঞ্জন যুক্ত হলে সেটাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন। নিয়মটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে যদি ইকার আসে তাহলে সেটাও মধ্যস্বরগম হবে না। তাহলে এই দুটা কি হবে? এই দুটার একটা আলাদা নাম আছে, এই দুটার নাম হচ্ছে অপিনিহিতি। কি নাম বললাম? অপিনিহিতি। কি নাম বললাম? অপিনিহিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপিনিহিতির দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত। প্রথম শর্তটা কি? পরের ই বা উ আগে উচ্চারিত হবে, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে, আর যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার উচ্চারিত হবে। আবারও বলছি অপিনিহিতি কয়টি শর্ত? দুইটি শর্ত। প্রথম শর্তটা হচ্ছে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে, আরেকটা বলেছি যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার উচ্চারিত হবে। তাহলে এই দুটা গেল অপিনিহিতি। আরও একটা আছে ধপধপ থেকে ধপাধপ। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা আ স্বরধ্বনি এসেছে, সুতরাং এটাও মধ্যস্বরগম হতে পারতো, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না খেয়াল করেন। আচ্ছা দেখেন এই যে ধপ আর এখানে একটা ধপ, এই দুইটা ধপ একই শব্দ না? এই দুটা ধপ হচ্ছে একই শব্দ, তাই না? এই দুটো একই রকম শব্দের মাঝখানে একটা আ চলে এসেছে, তো এই ধরনের পরিবর্তনকে বলা হয় অসমীকরণ। কি বলা হয়? অসমীকরণ। কেন অসমীকরণ বলা হয় খেয়াল করে দেখেন। আমরা জানি অসমীকরণের মধ্যে দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে অসম। অসম শব্দের অর্থ কি? আমরা জানি অসম মানে হচ্ছে অসমান, তাই না? অসম শব্দের অর্থ হচ্ছে অসমান। আর করণ বলতে এখানে বোঝাচ্ছে করা। তাহলে অসমীকরণ মানে হচ্ছে অসমান করা। অসমীকরণ শব্দের অর্থ কি? অসমান করা। আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি ধপ এবং ধপ, দুইটা ধপ ছিল, অর্থাৎ দুইটা সমান শব্দ ছিল, একই শব্দ ছিল। সেই দুইটা একই শব্দের মাঝখানে যখন আমি একটা আ নিয়ে এসছি তখন কি হচ্ছে? প্রথম ধপটা হয়ে গেছে ধপা, পরেরটা রয়ে গেছে ধপ। তাহলে দুইটা একই শব্দ ছিল, তার মধ্যে একটার সাথে আ যুক্ত করার ফলে কি হয়ে গেল? দুইটা জিনিস অসমান হয়ে গেল না? একটা হয়ে গেল ধপা আর একটা হয়ে গেল ধপ। তাহলে দুইটা অসমান হয়ে গেল। যেহেতু এরকম মাঝে স্বরধ্বনি যুক্ত করে এই একই রকম দুইটা শব্দকে অসমান করে দেওয়া হচ্ছে, সেই কারণে নাম হচ্ছে অসমীকরণ। তাহলে নিয়মটা হচ্ছে একই রকম দুইটা শব্দের মাঝখানে যদি স্বরধ্বনি আসে তাহলে সেটাকে বলা হবে অসমীকরণ। একই রকম দুইটা শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে কি হবে? অসমীকরণ। এরকম আরও হতে পারে ধপ ধপ ধপা ধপ, টপ টপ টপা টপ, খপ 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 খপ, হ্যাঁ, এরকম গপ 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 গপ, টন টন টনা টন। এইরকম একই রকম দুইটা শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে সেটাকে বলা হবে অসমীকরণ। একটুখানি আমাকে বলেন এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি বলেছি অপিনিহিতির দুইটি শর্ত, একটি হচ্ছে পরের ই আগে উচ্চারিত হবে, আরেকটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের আগে ইকার উচ্চারিত হবে। আর অসমীকরণের কথা কি বললাম? একই রকম দুইটি শব্দের মাঝখানে যদি স্বরধ্বনি আসে তাহলে সেটাকে বলা হবে অসমীকরণ। একটুখানি আমাকে জানাবেন কমেন্ট করে যে এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা।
আমরা একটু এতক্ষণ আমরা শিখলাম কি স্বরধ্বনির আগমন এবং স্বরধ্বনির লোপ। ওকে, ক্যা বলছে বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ দেখলাম স্বরধ্বনি আসছে অথবা স্বরধ্বনি চলে যাচ্ছে। আমরা এখন একটু অন্য দিকে যাব। শব্দের মাঝে শুধু স্বরধ্বনি আসেই না আর স্বরধ্বনি চলেই যায় না, বরং কখনো কখনো কিন্তু এমন হয় যে স্বরধ্বনি পরিবর্তন হয়ে যায়। আমরা এবার একটু স্বরধ্বনির পরিবর্তনের দিকে যাব। শব্দের মধ্যে যদি কখনো দেখা যায় যে কোনো স্বরধ্বনি পরিবর্তন হয়েছে, তাহলে বুঝতে হবে সেটাকে বলা হবে স্বরসঙ্গতি। আমি আবারও বলছি, শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনির পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে স্বরসঙ্গতি। স্বর পরিবর্তন হয়, স্বরধ্বনি পরিবর্তন। শব্দের মধ্যে কোনো স্বরধ্বনি পরিবর্তন হলে সেটাকে কি বলা হবে? স্বরসঙ্গতি। খেয়াল করে দেখেন, কয়েকটা উদাহরণ লিখি। যদি বলি মূলা থেকে মূলো, দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি, মোজা থেকে মুজো। ভালো করে খেয়াল করতে হবে জিনিসটা। মূলা থেকে আমরা উচ্চারণ করতে করতে বানিয়ে ফেলছি মূলো, দেশিকে অনেকে বলে দিশি, বলে না কোন দিশি কথা। বিলাতি থেকে হয়েছে বিলিতি, মোজা থেকে হয়েছে মুজো। এই পরিবর্তনগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে দেখেন এই কোনো পরিবর্তনে কিন্তু ব্যঞ্জনধ্বনি কোনো পরিবর্তন হয় নাই। ম ল ছিল, ম ল আছে, দ স দ স, ব ল ত ব ল ত, ম জ ম জ। ব্যঞ্জনধ্বনি যেই রকম ছিল সেই রকমই আছে। পরিবর্তনটা কোথায় হয়েছে? স্বরধ্বনিতে। খেয়াল করে দেখেন, এখানে আ ছিল, এখানে ও হয়েছে, এ ছিল, ই হয়েছে, আ ছিল, ই হয়েছে, ও ছিল, উ হয়েছে, আ ছিল, ও হয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি সবগুলো জায়গাতেই স্বরধ্বনির কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এরকমভাবে যদি শব্দের মধ্যে কখনো কোনো স্বরধ্বনির পরিবর্তন হয় সেটাকে বলা হবে স্বরসঙ্গতি। শব্দের মধ্যে কখনো কোনো পরিবর্তন হলে তাকে কি বলা হবে? স্বরসঙ্গতি। কোনো স্বরধ্বনির পরিবর্তন হলে তাকে কি বলা হবে? স্বরসঙ্গতি। এখন খেয়াল করে দেখেন, এই স্বরসঙ্গতি হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। প্রগত, পরাগত, মধ্যগত, আরেকটা হচ্ছে অন্যান্য। অন্যান্য। তাহলে আমরা বলছি স্বরসঙ্গতি কত প্রকার? 4 প্রকার। স্বরসঙ্গতি কত প্রকার? 4 প্রকার। প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য। অর্থাৎ প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি। এখন খেয়াল করে দেখেন কোনটার মানে কি সেটা একটুখানি আমরা শিখি। প্রগত স্বরসঙ্গতি, খেয়াল করেন, প্রগত মানে হচ্ছে এই যে প্র, শুরুতে প্র দেওয়া আছে, প্র মানে প্রথম, মানে প্রথমটার জন্য যদি পরেরটা পরিবর্তন হয়। প্রগত মানে হচ্ছে আগেরটার জন্য পরেরটা পরিবর্তন। পরাগত মানে কি? পরেরটার জন্য আগেরটা পরিবর্তন। পরাগত মানে হচ্ছে পরেরটার জন্য আগেরটা পরিবর্তন। মধ্যগত মানে হচ্ছে মাঝেরটা পরিবর্তন। অন্য মানে হচ্ছে সবগুলো পরিবর্তন। আমি আবারও বলছি, প্রগত মানে কি? আমার সাথে সাথে বলতে হবে, তাহলে একটু ক্লিয়ার হবে, জিনিসটা মুখস্থ হবে। প্রগত মানে হচ্ছে আগেরটার জন্য পরেরটা পরিবর্তন। পরাগত মানে পরেরটার জন্য আগেরটা পরিবর্তন। মধ্যগত মানে মাঝেরটা পরিবর্তন। অন্যান্য মানে সবগুলো পরিবর্তন। তাহলে প্রগত মানে কি? প্রথমটার জন্য পরেরটা পরিবর্তন। পরাগত মানে কি? পরেরটার জন্য আগেরটা পরিবর্তন। মধ্যগত মানে মাঝেরটা পরিবর্তন। অন্যান্য মানে সবগুলো পরিবর্তন। আমরা কিসের পরিবর্তনের কথা বলছি? স্বরধ্বনির পরিবর্তনের কথা বলছি। খেয়াল করে দেখেন, যখন আমরা বলছি মূলা থেকে মূলো, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। মূলা থেকে মূলো, এখানে এই যে শুরুর যে উ, এই উতে কি কোনো পরিবর্তন হয়েছে? এখানেও ছিল উ, এখানেও আছে উ, অর্থাৎ শুরুর উতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু খেয়াল করেন, এই শুরুর উটার প্রভাবে পরের আটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। অর্থাৎ শুরুর উটার প্রভাবে পরের আ পরিবর্তন হয়ে ও হয়েছে। তার মানে প্রথমটার জন্য পরেরটা পরিবর্তন হয়েছে। এটাকে কি বলা হবে? প্রগত স্বরসঙ্গতি। আমি জানি এখানে একটা প্রশ্ন হতে পারে মনের মধ্যে, সেটি হচ্ছে যে পরেরটা পরিবর্তন হয়েছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই প্রথমটার জন্য পরেরটা পরিবর্তন হয়েছে সেটা কীভাবে বুঝবো? কীভাবে বুঝবো যে এই উকারের জন্য এই আটা পরিবর্তন হয়েছে? কিভাবে বুঝবো? খেয়াল করে দেখেন, এটা বুঝবো এইভাবে যে আমরা কিন্তু সব সময়
শব্দ উচ্চারণ করতে গেলে সবসময় আমরা পরিবর্তনগুলো কেন করেছি? উচ্চারণকে সহজ করার জন্য বা আমাদের পরিশ্রম কমানোর জন্য কিন্তু আমরা পরিবর্তনগুলো করেছি। খেয়াল করেন, যখন আমরা বলছি মূলা, মূলা, এই শব্দটা উচ্চারণ করতে গেলে দেখেন প্রথমে মু বলার সময় মুখটা ছোট হচ্ছে, গোল হচ্ছে, লা বলার সময় মুখটা বড় হচ্ছে, মূলা। তাহলে এই যে এই মূলা শব্দটা উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের মুখের পরিশ্রম বেশ হচ্ছে, একবার ছোট করতে হচ্ছে মু, একবার বড় করতে হচ্ছে লা। তো সেই কারণে আমরা কি করেছি? উচ্চারণটাকে নিজেদের মতো করে সহজ করে নিয়েছি, পরিশ্রমটা কমিয়েছি। কি করেছি? মু বলার সময় মুখটা যেরকম থাকছে সেই অবস্থাতে আমরা এই লাটা উচ্চারণ করার চেষ্টা করেছি, তাই এটা হয়ে গেছে মূলো। মূলো, ওই মু বলার সময় মুখটা যেরকম থাকছে এটাকেও সেইভাবে উচ্চারণ করছি। সেই কারণে বলা হচ্ছে এই উটার প্রভাবেই এই আটা ও হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? এই কারণে বলছি যে প্রথমটার জন্য যদি পরেরটা পরিবর্তন হয় সেটাকে কি বলা হবে? প্রগত স্বরসঙ্গতি। এবার খেয়াল করে দেখেন, দেশি থেকে দিশি যখন হয়েছে তখন এই পরের ইকারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এই পরের ইকারের প্রভাবে আগের যে এ আছে সেই এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ই হয়ে গেছে। তার মানে পরের ইটার প্রভাবে আগের এটা পরিবর্তন হয়ে ই হয়ে গেছে, অর্থাৎ পরেরটার জন্য আগেরটা পরিবর্তন হয়েছে, পরেরটার জন্য আগেরটা পরিবর্তন হয়েছে। এরকম যদি পরেরটার প্রভাবে আগেরটা পরিবর্তন হয় সেটাকে বলা হবে পরাগত স্বরসঙ্গতি। এখন খেয়াল করে দেখেন, বিলাতি থেকে বিলিতি যখন বলছি তখন ব্যাপারটা কি ঘটছে? বিলাতি থেকে বিলিতি যখন বলছি তখন দেখেন সামনের এবং পেছনের যে ইকার, সামনের এবং পেছনের যে ইকার, এই ইতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হুবহু আছে। কিন্তু পরিবর্তনটা কি হয়েছে? মাঝে যে আ ছিল সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? দেখেন ই হয়ে গেছে। তার মানে এখানে কি হচ্ছে? মাঝের স্বরধ্বনিটা পরিবর্তন হয়েছে। এরকম যদি মাঝের স্বরধ্বনিটা পরিবর্তন হয় সেটাকে বলা হবে মধ্যগত স্বরসঙ্গতি। আর একটু বলছি অন্যান্য। অন্যান্য মানে হচ্ছে সবগুলোর পরিবর্তন, তাই না? এখন খেয়াল করে দেখেন, মোজা থেকে মুজো যখন হয়েছে তখন এই যে শুরুর ওকার এটা পরিবর্তন হয়ে কি হয়েছে? রস্যও হয়ে গেছে। পরের যে আ এটা পরিবর্তন হয়ে কি হয়েছে? ও হয়ে গেছে। তার মানে এখানে সবগুলো স্বরধ্বনিরই পরিবর্তন হয়েছে, সেই কারণে এটাকে বলা হবে অন্যান্য স্বরসঙ্গতি। তাহলে আমি আবারও বলছি, স্বরসঙ্গতি কী জিনিস? শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনির পরিবর্তন ঘটে তাহলে সেটাকে বলা হবে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কত প্রকার? 4 প্রকার: প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য। প্রগত কি? যদি প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হয় তাহলে সেটা হবে প্রগত, পরেরটার জন্য আগেরটা পরিবর্তন হলে পরাগত, মাঝেরটা পরিবর্তন হলে মধ্যগত, শেষেরটা আর সবগুলো পরিবর্তন হলে অন্যান্য। তাহলে আমি আবারও বলছি, শব্দের মধ্যে কোনো স্বরধ্বনি পরিবর্তন হলে তাকে কি বলবো আমরা? স্বরসঙ্গতি। মজার ব্যাপার হচ্ছে বিপরীত ক্রমে দেখেন, শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় তাহলে কিন্তু সেটাকে আমরা ব্যঞ্জন সঙ্গতি বলছি না, সেটাকে আবার বলছি সমীভবন। হয়তো ব্যঞ্জন সঙ্গতি বললে আমাদের একটু সুবিধা হতো, তাহলে মনে রাখতে পারতাম যে স্বর পরিবর্তন হলে স্বরসঙ্গতি, ব্যঞ্জন পরিবর্তন হলে ব্যঞ্জন সঙ্গতি, কিন্তু বাট হয়নি সেটা। তাহলে স্বরধ্বনি পরিবর্তন হলে সেটাকে বলবো স্বরসঙ্গতি, আর ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হলে সেটাকে বলবো সমীভবন। এইটার পরিবর্তনটা হয় এরকম, আমি লিখে দিই, আপনারা একটু তুলে নেবেন। এটা ব্যাপারটা হচ্ছে যুক্ত বর্ণের ব্যঞ্জন পরিবর্তন। যুক্ত বর্ণের ব্যঞ্জন পরিবর্তন। আমি কয়েকটা উদাহরণ লিখি। ধরেন বললাম চক্র থেকে পরিবর্তন হয়ে হয়েছে চক্ক। তৎজন্য, এই দুইটা শব্দ যুক্ত হয়ে এটা হয়েছে তৎজন্য। আর সত্য, এই শব্দটা পরিবর্তন হয়ে হয়েছে সচ্চ। এই পরিবর্তনগুলোর দিকে একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে চক্র থেকে চক্ক, তৎজন্য থেকে তৎজন্য, সত্য থেকে সচ্চ, এই সবগুলো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়েছে, কোনো স্বরধ্বনি কিন্তু পরিবর্তন হয়নি, সবই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এখানে কয়ে র ফলা ছিল, কয়ে ক হয়েছে। খণ্ডত ছিল, বর্গীয় জ হয়েছে। তয়ে জ ফলা ছিল, চয়ে চ হয়েছে। মানে সবগুলো জায়গাতে কিসের পরিবর্তন হয়েছে? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়েছে। এবং লক্ষণীয় বিষয়টা হচ্ছে এই যে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়েছে, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন কিন্তু হয়েছে শুধু যুক্ত বর্ণের মধ্যে, শুধু যুক্ত বর্ণের মধ্যে পরিবর্তনটা হয়েছে, বাকি অংশে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই চতে কোনো পরিবর্তন নাই, এই ততে কোনো পরিবর্তন নয়, এই শতে কোনো পরিবর্তন হয়নি। তার মানে পরিবর্তনগুলো হয়েছে শুধু যুক্ত বর্ণের মধ্যে। তাহলে আমরা বলতে পারি শব্দের মধ্যে যুক্ত বর্ণের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হলে সেটাকে বলা হবে সমীভবন। শব্দের মধ্যে যুক্ত বর্ণের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হলে সেটাকে বলা হবে সমীভবন।
এবার খেয়াল করে দেখেন সমীভবন হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। প্রগত, পরাগত, অন্যান্য। এটার মধ্যগতটা হয় না। তা আমরা একটু বিশ্লেষণ করি পরিবর্তনগুলো। খেয়াল করে দেখেন যে চক্র, এই যুক্ত বর্ণটা যদি আমরা ভাঙি তাহলে কি হয়? কয়ে র ফলা, তাই না? আর এই যুক্ত বর্ণকে ভাঙলে কি হয়? কয়ে ক। এখানে যুক্ত বর্ণটা কি আছে? খণ্ডত প্লাস বর্গীয় জ। এখানে যুক্ত বর্ণটা কি আছে? বর্গীয় জ প্লাস বর্গীয় জ। এখানে যুক্ত বর্ণটা কি আছে? তয়ে জ ফলা। এখানে যুক্ত বর্ণটা আছে চয়ে চ। আমরা শুধু যুক্ত বর্ণটা কেন ভাঙলাম? কারণ আমরা বলেই নিচ্ছি যে সমীভবন মানেই কোথাকার ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হয়? যুক্ত বর্ণের। আমরা দেখতে পাচ্ছি সবগুলো পরিবর্তন যুক্ত বর্ণের মধ্যে হয়েছে, তাই আমরা যুক্ত বর্ণগুলো ভেঙেছি, শুধু শুধু পরিবর্তনের জায়গাটা ভেঙেছি। খেয়াল করেন চক্র থেকে যখন চক্র হয়েছে তখন পরিবর্তনটা কীরকম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। শুরুর যে ক, এই কতে কি কোনো পরিবর্তন হয়েছে? দেখেন তো, শুরুর কতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাই না? বরং এই কয়ের প্রভাবে পরের রটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? ক হয়ে গেল। অর্থাৎ প্রথম কয়ের প্রভাবে পরের রটা পরিবর্তন হয়ে ক হয়ে গেল। অর্থাৎ প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হলো, প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হলো। এরকম প্রথমটার জন্য পরেরটা পরিবর্তন হলে তাকে কি বলে মনে আছে তো? প্রগত। প্রথমটার জন্য পরেরটা পরিবর্তন হলে তাকে বলা হয় প্রগত। তৎজন্য থেকে তৎজন্য, এখানে দেখেন পরের যে বর্গীয় জ সেটাতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হচ্ছে কোথায়? আগের যে খণ্ডতা ছিল সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? বর্গীয় জ হয়ে গেছে। তার মানে পরেরটার প্রভাবে আগেরটা পরিবর্তন হয়ে গেল, তাই না? পরেরটার জন্য আগেরটা পরিবর্তন হলো, সেই কারণে এটাকে বলা হবে পরাগত। কি বলা হবে? পরাগত সমীভবন। সত্য থেকে সত্য, এখানে কি হয়েছে দেখেন, এখানে যুক্ত বর্ণের মধ্যে ত ছিল, এই তটা পরিবর্তন হয়ে চ হয়ে গেছে। আবার এখানে জ ছিল, জটা পরিবর্তন হয়ে কী হয়েছে? চ হয়ে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে তটাও পরিবর্তন হয়েছে, জটাও পরিবর্তন হয়েছে। তার মানে কি সবগুলো পরিবর্তন হয়েছে না? এরকমভাবে যদি সবগুলোর পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কি বলি? অন্যান্য। তাহলে প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হলে কি হবে? প্রগত। পরেরটার জন্য আগেরটা পরিবর্তন হলে পরাগত। সবগুলো পরিবর্তন হলে অন্যান্য। কিসের পরিবর্তন? এখন আমরা কথা বলছি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। শব্দের মধ্যে যদি এরকম ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় তাহলে সেটাকে কি বলা হবে? সমীভবন বলা হবে। কি হবে? সমীভবন। এখন আপনার প্রশ্ন জাগতে পারে মনে যে এর নামটা সমীভবন কেন হলো? খুবই সহজ, দেখেন নাম বিশ্লেষণ করলে এটা পরিচয় পাবেন। সম, এর মধ্যে ভাঙলে আমরা পাবো সম, পাবো ভব, পাবো অন, পাবো। সম মানে হচ্ছে সমান বা একই। আর এই যে ভবন শব্দটা, এটাকে ভাঙলে হয় ভব যোগ অন। ভব মানে হচ্ছে উৎপন্ন করা, ভব মানে হচ্ছে উৎপন্ন করা। তার মানে ব্যাপারটা হচ্ছে সমীভবন মানে হচ্ছে একই রকম আরেকটি বর্ণ উৎপন্ন করা। সমীভবন মানে একই রকম আরেকটি বর্ণ উৎপন্ন করা। খেয়াল করে দেখেন এই যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে এই রটা পরিবর্তন হয়ে কিন্তু অন্য কোনো বর্ণ হয়নি। একটা ক ছিল, এই রটা পরিবর্তন হয়ে কিন্তু আরেকটা ক তৈরি হয়েছে। তার মানে একই রকম আরেকটা বর্ণ তৈরি হয়েছে। এখানেও দেখেন এই যে খণ্ডতাটা পরিবর্তন হয়ে অন্য কোনো বর্ণ হয়নি। একটা জ ছিল, এটা পরিবর্তনে আরেকটা জ হয়েছে। তার মানে একই রকম আরেকটা বর্ণ উৎপন্ন করেছে। ঠিক একইভাবে তয়ে জ ফলা ছিল, এখানে দেখেন চ হয়েছে, দুইটা পরিবর্তন হয়ে চ হয়েছে, দুইটা একই রকম বর্ণ উৎপন্ন হয়েছে। সমীভবনের ক্ষেত্রে সব সময় পরিবর্তন হয়ে কি হয়? দুইটা একই রকম বর্ণ উৎপন্ন হয়, সেই কারণে এর নাম হচ্ছে সমীভবন। সম মানে সমান বা একই, ভব মানে হচ্ছে উৎপন্ন, একই রকম বর্ণ উৎপন্ন করে বলে একে বলা হয় সমীভবন। এই সমীভবন এবং স্বরসঙ্গতিটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটুখানি আমাকে জানাবেন। সমীভবন এবং স্বরসঙ্গতি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানালে আমি তারপরে পরের অংশে যাব। সমীভবন এবং স্বরসঙ্গতি যেটা আমরা বুঝলাম সেটা বোঝা গেছে কিনা একটু আমাকে জানাবেন। আমাকে একটু কমেন্ট করে জানালে আমার জন্য সুবিধা হবে এটা বুঝতে যে আসলে আমরা পরের ধাপে যাব কিনা। সমীভবন এবং স্বরসঙ্গতি এই দুটো বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমরা এবার চলে যাব পরের ধাপে। আমরা কিন্তু অলরেডি স্বরধ্বনি পরিবর্তন থেকে কিন্তু আমরা অলরেডি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনে ঢুকে পড়েছি, ঠিক আছে? কে বলছে খুব ভালোভাবে বুঝেছে, থ্যাংক ইউ। অরণ্য বলছে ক্লিয়ার স্যার। ওকে,
এবার আমরা চারটা পরিবর্তন একসাথে শিখব, খুব ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি আগে একটু লিখি। বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, আর একটা হচ্ছে অন্তর্হতি। বিষমীভবন এবং ব্যঞ্জন বিকৃতি এই দুটো হচ্ছে পরিবর্তনের সাথে সম্পর্ক, ব্যঞ্জন চ্যুতি এবং অন্তর্হতি এই দুটো হচ্ছে লোপ পাওয়ার সাথে সম্পর্ক। ব্যাপারটা কি রকম? এখানে দুইটির মধ্যে একটি, এটা যে কোনো একটি। এখানে দুইটির মধ্যে একটি, আর এটা যে কোনো একটি। এর মানে কি? দুইটির মধ্যে একটি, যে কোনো একটি, এর মানে কি? খেয়াল করে দেখেন। প্রথমে মনে রাখতে হবে বিষমীভবন এবং ব্যঞ্জন বিকৃতি এই দুইটার ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন সাধিত হয়, আর ব্যঞ্জন চ্যুতি এবং অন্তর্হতি এই দুইটার ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির লোপ হয়। বিষমীভবন এবং ব্যঞ্জন বিকৃতির ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়, ব্যঞ্জন চ্যুতি এবং অন্তর্হতির ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির লোপ হয়। এখন খেয়াল করেন, আমরা বলছি দুইটির মধ্যে একটি, যে কোনো একটি। এর মানে কি? এর মানেটা হচ্ছে যদি দুইটা একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে, দুইটা একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে বিষমীভবন। যে কোনো একটা পরিবর্তন হলে ব্যঞ্জন বিকৃতি। দুইটা একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা লোপ পেলে ব্যঞ্জন চ্যুতি, যে কোনো একটা লোপ পেলে অন্তর্হতি। খেয়াল করে দেখেন, উদাহরণ দিই, বলি শরীর থেকে শরীল, তারপরে কবাট থেকে কপাট, বৌদিদি থেকে, বৌদিদি থেকে কি হয়েছে? বৌদি হয়েছে। আবার ফাল্গুন শব্দটা পরিবর্তন করে আমরা করে ফেলেছি কি? ফাগুন। ভালো করে লক্ষ্য করতে হবে জিনিসটা। শরীর থেকে যখন শরীল হয়েছে, আমরা বলি না শরীরটা জ্বলে গেল, আঞ্চলিক ভাষায় বলি শরীর থেকে শরীল। হ্যাঁ, শরীর শব্দটাতে দেখেন তো দুইটা একই রকম ব্যঞ্জন ছিল না? দুইটা র ছিল, দুইটা একই রকম ব্যঞ্জন ধ্বনি ছিল। দুইটা একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা র পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ল হয়ে গেছে। আমরা বলছি দুইটা একই রকম ব্যঞ্জনের মধ্যে একটি পরিবর্তন হলে কি বলা হবে? বিষমীভবন। দুইটা একই রকমের মধ্যে একটি পরিবর্তন হলো, বিষমীভবন। আর কবাট থেকে কপাট, খেয়াল করেন এখানে ক, ব, ট কোনো একই রকম ব্যঞ্জন কিন্তু নাই। যে এই একই রকম ব্যঞ্জন নাই, এর মধ্যে যে কোনো একটা ব্যঞ্জন ব কি হয়ে গেল? প হয়ে গেল। এরকম শব্দের মধ্যে যে কোনো একটা ব্যঞ্জন যদি পরিবর্তন হয় সেটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। যে কোনো একটি ব্যঞ্জন পরিবর্তন হলে কি বলা হবে? ব্যঞ্জন বিকৃতি। এবার খেয়াল করেন বৌদিদি থেকে বৌদি, এখানে আমরা দেখতে পাচ্ছি বৌদিদি, দুইটা দি ছিল না? দুইটা একই রকম ব্যঞ্জন ছিল। দুইটা একই রকম ব্যঞ্জনের মধ্যে একটা দি কি হয়ে গেল? লোপ পেয়ে গেল, তাই না? দুইটা একই রকম ব্যঞ্জনের মধ্যে যদি একটা লোপ পেয়ে যায়, দুইটা একই রকম ব্যঞ্জনের মধ্যে একটা লোপ পেয়ে যায়, সেটাকে বলা হবে ব্যঞ্জন চ্যুতি। আর এখানে দেখেন তো ফাল্গুন থেকে ফাগুন, এখানে ফাল্গুন শব্দে ফ, ল, গ, ন কোনো একই রকম ব্যঞ্জন ধ্বনি নাই। একই রকম ব্যঞ্জন ধ্বনি না থাকলে ওর মধ্যে যদি যে কোনো একটা ব্যঞ্জন, যেমন এখানে ল কি হয়েছে? লোপ পেয়ে গেছে। এরকম যে কোনো একটা ব্যঞ্জন যদি লোপ পায় তাহলে সেটাকে বলা হবে অন্তর্হতি। আমি আবারও বলছি, দুইটি একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা পরিবর্তন হলে বলা হবে বিষমীভবন, যে কোনো একটা পরিবর্তন হলে বলা হবে ব্যঞ্জন বিকৃতি। দুইটা একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা লোপ পেলে কি বলা হবে? ব্যঞ্জন চ্যুতি। যে কোনো একটি ব্যঞ্জন যদি লোপ পায় সেটাকে বলা হবে অন্তর্হতি। এখন এই নামগুলো বিশ্লেষণ করতে পারেন। খেয়াল করেন, বিষমীভবন মানে কি? বি যোগ সমীভবন মানে বিপরীত সমীভবন। আমরা একটু আগে সমীভবন কি দেখলাম? চক্র থেকে চক্র, দুইটা আলাদা বর্ণ একই রকম হয়ে গেল, কয় র ছিল কয় ক হয়ে গেল। আর বিষমীভবন মানে কি? সমীভবনের বিপরীত। তার মানে সমীভবনে কি হয়? দুইটা আলাদা বর্ণ একই হয়ে যায়। বিষমীভবনে কি হবে? দুইটা একই বর্ণ আলাদা হয়ে যাবে। ব্যঞ্জন বিকৃতি এখানে তো লিখেই দিয়েছি, একটা বর্ণের বিকৃতি হবে। ব্যঞ্জন চ্যুতি, চ্যুত মানেই তো লোপ পাওয়া, সরে যাওয়া, এই যে একটা লোপ পেয়েছে। অন্তর্হতি, অন্তর মানে কি? মধ্যে, হতি মানে এর মধ্যে একটা শব্দ আছে হত, হত মানে হচ্ছে মানে মারা যাওয়া বা হারিয়ে যাওয়া। তাহলে অন্তর্হতি মানে কি? অন্তর মানে মধ্যে, আর হত মানে হারিয়ে যাওয়া বা মারা যাওয়া। তার মানে মধ্যের একটা ব্যঞ্জন ধ্বনি কি হবে? মারা যাবে বা হারিয়ে যাবে।
তখন বলা হবে অন্তর্হতি। এই যে মধ্যের একটা ব্যঞ্জন ল কি হলো, হারিয়ে গেল, সেই কারণে নাম হয়েছে অন্তর্হতি। এটা হচ্ছে শব্দগত বিশ্লেষণ। তবে মনে রাখতে হবে, আমি আরেকবার বলছি সহজভাবে, সহজ কথায়, দুইটা একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটি পরিবর্তন হলে বিষমীভবন, যে কোনো একটি ব্যঞ্জন পরিবর্তন হলে ব্যঞ্জন বিকৃতি। দুইটা একই রকম ব্যঞ্জনের মধ্যে একটা লোপ পেলে ব্যঞ্জন চ্যুতি, যে কোনো একটা ব্যঞ্জন যদি লোপ পায় তাহলে সেটাকে কি বলা হবে, অন্তর্হতি। একটুখানি আমাকে কমেন্টে জানাতে হবে যে এই চারটা জিনিস বোঝা গেছে কিনা। এই চারটা জিনিস থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে এই চারটা থেকে। বোঝা গেছে কিনা একটুখানি আমাকে মেসেজ করে জানান, একটু কমেন্ট করে আমাকে জানান যে এই চারটা জিনিস বুঝতে পেরেছেন কিনা। এটা জানাতে জানাতেই আমি ওকে, অরণ্য বলছে অসাধারণ স্যার, বাংলার অ্যালার্জি মনে হচ্ছে আপনার কাছে দূর হবে, দীর্ঘজীবী হন স্যার। থ্যাংক ইউ অরণ্য, ইনশাল্লাহ চেষ্টা থাকবে। কে বলছে বুঝেছে, ওকে। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, কখনো কখনো এমন হয় যে আমরা শব্দের জোর প্রয়োগ করার জন্য ব্যঞ্জনধ্বনি দুইবার উচ্চারণ করি। শব্দের জোর প্রয়োগ করার জন্য ব্যঞ্জনধ্বনি কী করি, দুইবার উচ্চারণ করি। যেমন ধরেন কয়েকটা উদাহরণ লিখি। খুব সকালে যদি আমরা খুব সকালে যদি কেউ ঘুম থেকে ডেকে তোলে, তাহলে আমরা কি বলি, সকাল সকাল ঘুম থেকে ডাকে তুলছে, বলি না, সকাল সকাল ঘুম থেকে ডাকছে। তাহলে যে সকাল জোর দেওয়ার জন্য কী করলাম, সকাল। বা সাবাস জোর দেওয়ার জন্য কি বলি, সাব্বাস বেটা বাঘের বাচ্চা, বলি না, সাব্বাস। বা পাকা শব্দটাকে জোর দিতে গেলে কি বলি, পাক্কা খেলোয়াড়, পাক্কা, তাই না? তাহলে এরকম আমরা কি করছি, শব্দে দেখেন জোর প্রয়োগ করতে গেলে আমরা কি করছি, ব্যঞ্জনধ্বনি দুইবার উচ্চারণ করছি। এখানে ক একটা ছিল, এখানে দুইটা হলো, ব একটা ছিল, দুইটা হলো, ক একটা ছিল, দুইটা হলো। এরকমভাবে শব্দের মধ্যে জোর প্রয়োগ করতে গিয়ে যদি ব্যঞ্জনধ্বনি দুইবার উচ্চারণ করা হয় তাহলে সেটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। কি বলা হয়, দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব মানে দুই, আর ব্যঞ্জন মানে তো ব্যঞ্জন। তাহলে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি দুইবার উচ্চারণ করলে সেটাকে কি বলা হবে, দ্বিত্ব ব্যঞ্জন। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি দুইবার উচ্চারণ করলে কি বলা হবে, দ্বিত্ব ব্যঞ্জন। আরেকটা জিনিস আমরা এবার যাব, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। খেয়াল করে দেখেন, দুটো উদাহরণ লিখি। আমরা অনেক সময়ই রিক্সাকে রিস্কা বলি, তাই না? আবার অনেক সময় পিশাচকে পিচাস বলি, এরকম বলি। তো এখানে কি পরিবর্তনটা কি হয়েছে দেখেন, রিক্সা থেকে যখন রিস্কা বলছি তখন এই যে ক, এটা ছিল মাঝে, চলে যাচ্ছে কোথায়, শেষে। স ছিল শেষে, চলে আসলো কোথায়, মাঝে। এখানেও দেখেন স ছিল মাঝে, চলে গেল শেষে, আর চ ছিল শেষে, চলে আসলো মাঝে। তার মানে এই জায়গাটা পরিবর্তনটা কি হয়েছে, দুইটা ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি স্থানটা পরিবর্তন করে নিয়েছে। ক এর জায়গায় স চলে গেছে, স এর জায়গায় ক চলে গেছে। ঠিক এখানেও স এর জায়গায় চ চলে এসছে, চ এর জায়গায় স চলে গেছে, তাই না? তাহলে দুইটা ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি স্থান পরিবর্তন করেছে। এখন খেয়াল করে দেখেন স্থান পরিবর্তন করলে সমস্যাটা কি হয়। এখন যদি আপনি লতা মঙ্গেশকরকে না সোনু নিগমকে যদি বলেন যে তুমি ক্রিকেট খেলো, আর সচিন টেন্ডুলকারকে যদি বলেন তুমি গান করো, তাহলে কি হবে, সোনু নিগম ক্রিকেট মাঠে নামলে ওই ক্রিকেট মাঠে বিপর্যয় ঘটে যাবে, আর সচিন টেন্ডুলকার গানের মঞ্চে উঠলে গানের মঞ্চে বিপর্যয় ঘটে যাবে, তাই না? তার মানে যার কাজ তাকেই করতে হয়। একজনের জায়গায় আরেকজনকে বসালে সেই জায়গাটা কিন্তু বিপর্যয় ঘটে যেতে পারে। ধ্বনির ক্ষেত্রেও তাই, মানে যার যেখানে বসা তাকে সেখানে বসাতে হবে। যদি একজনের জায়গায় আরেকজন বসে পড়ে তখন কি হয়ে যাবে, সেখানেও বিপর্যয় তৈরি হবে। আর এই বিপর্যয়টাকে বলা হবে ধ্বনি বিপর্যয়। কি বলা হবে, ধ্বনি বিপর্যয়। তাহলে আমি আরও একবার বলছি, দুইটা ব্যঞ্জনধ্বনি যদি যার যে স্থান ত্যাগ করে পরস্পর স্থান পরিবর্তন করে নেয়, দুইটা ব্যঞ্জনধ্বনি যদি স্থান পরিবর্তন করে নেয় তাহলে সেটাকে বলা হবে ধ্বনি বিপর্যয়। আশা বলছে এত বোঝার পরও বারবার ভুলে যায়। আচ্ছা, আজকের পরে আশা করি ভুলে যাওয়ার প্রবণতাটা কমে যাবে ইনশাল্লাহ। তাহলে যেটা বলছিলাম, পাশাপাশি দুইটা ব্যঞ্জনধ্বনি যদি স্থান পরিবর্তন করে নেয় সেটাকে কি বলা হয়, ধ্বনি বিপর্যয়। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অভিশ্রুতি। আচ্ছা, অভিশ্রুতির ক্ষেত্রে আমাদের যে সংজ্ঞাটা বলা হয়েছে বইতে, এই সংজ্ঞাটা খুবই একটা বিভ্রান্তিকর সংজ্ঞা, একটু জটিল সংজ্ঞা। এই সংজ্ঞাটা বিশ্লেষণ করে শিখতে গেলে এই জিনিসটা আসলে মাথায় ঢুকবে না।
তো সেখানে অভিশ্রুতির ক্ষেত্রে সাধারণভাবে মনে রাখবেন সাধু থেকে চলিত রূপান্তরিত হলে তাকে বলা হবে অভিশ্রুতি। সাধারণভাবে, এটা কিন্তু নিয়ম না, আমি কৌশল বলছি। সাধু থেকে চলিত হলে সেটাকে কি বলা হবে? অভিশ্রুতি। যেমন ধরেন করিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, হাঁটুয়া থেকে হেঁটো, বা মাছুয়া থেকে মেছো। হ্যাঁ, এইরকমভাবে সাধু থেকে চলিত হলে সেটাকে বলা হবে অভিশ্রুতি। তবে সকল সাধু থেকে চলিত কিন্তু অভিশ্রুতি হবে না। যেমন করিলাম থেকে করলাম, বলিলাম থেকে বললাম, চলিলাম থেকে চললাম, এইগুলো কিন্তু অভিশ্রুতি হবে না। তাহলে কোন সাধু থেকে চলিত অভিশ্রুতি হবে? একটা ট্রিক হচ্ছে, মনে রাখবেন, যে সকল সাধু বা সাধু শব্দের শেষে অন্তস্থ অ থাকে, যেমন এই যে অন্তস্থ অ, অন্তস্থ অ, অন্তস্থ অ। আবার যদি বলি মাছুয়া থেকে মেছো, ওখানে অন্তস্থ অ। যে সকল সাধুরীতি শব্দের শেষে অন্তস্থ অ আছে সেইগুলো যখন চলিত রীতিতে পরিবর্তন করছি তখন সেটা হয়ে যাচ্ছে অভিশ্রুতি। এটা মনে রাখার জন্য বললাম, পরীক্ষায় এটাকে মনে রাখলে পরীক্ষায় পারবেন আশা করি। তাহলে আবার বলছি, অভিশ্রুতি হচ্ছে সাধু থেকে চলিতে রূপান্তর করলে সেটাকে অভিশ্রুতি বলা হবে। আর এই রূপান্তরটা কোন ক্ষেত্রে হবে? যে সকল সাধুরীতির শব্দের শেষে অন্তস্থ আছে সেইগুলো যখন চলিতে রূপান্তরিত করবো তখন সেটাকে বলা হবে অভিশ্রুতি। এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটুখানি জানাবেন, এই পর্যন্ত বোঝা গেছে কিনা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আর ছোট্ট ছোট্ট দুইটা জিনিস শেখা বাকি আছে। ওই দুইটা জিনিস শিখলে আমরা ধ্বনি পরিবর্তন ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। আমরা এই পর্যায়ে যে দুইটা জিনিস শিখতে চাই আমি লিখি। একটা হচ্ছে রকার লোপ। রকার লোপ হচ্ছে র লোপ প্লাস পরের ব্যঞ্জন দ্বিত্ব। আরেকটা শিখবো হচ্ছে হকার লোপ। হকার লোপ হচ্ছে শেষের হ লোপ, আরেকটা হচ্ছে মাঝের হ লোপ প্লাস পরিবর্তন। খেয়াল করে দেখেন, শোন বলছে বুঝেছি, ওকে। রকার লোপ আর হকার লোপ কখন হবে? রকার লোপের ক্ষেত্রে বলছি র লোপ পাবে এবং পরের ব্যঞ্জন দ্বিত্ব হবে। শব্দের মধ্যে যদি কোনো র লোপ পায় এবং পরের ব্যঞ্জন ধ্বনিটা দ্বিত্ব হয়, অর্থাৎ দুইবার হয়, তখন সেটাকে বলা হবে রকার লোপ। যেমন যখন বলছি তর্ক, তর্ককে অনেকেই কিন্তু বলে তক্ক। গ্রামের লোকজন অনেকে বলে না আঞ্চলিক ভাষায় যে এই তক্ক করিস নে, বা আমাদের মুরব্বীরা, গ্রামের মুরব্বীরা অনেক সময় বলে তক্ক করিস নে। তো এই যে তর্ক থেকে কি হয়ে গেল? তক্ক। খেয়াল করে দেখেন তর্ক, এই যেখানে একটা রেফ, রেফ মানে তো র, তাই না? এই যে র, এই রটা কি আছে এখানে? রটা কিন্তু নাই। র কি হয়েছে? লোপ পেয়েছে, রটা লোপ পেয়েছে। এবং পরের যে ব্যঞ্জন ক সেটা কি হয়েছে? দ্বিত্ব হয়েছে। এরকম যদি র লোপ পায় আর পরের ব্যঞ্জনটা দ্বিত্ব হয় সেটাকে কি বলা হবে? রকার লোপ। তাহলে রকার লোপের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে র লোপ পাবে, আরেকটা কি হবে? পরের ব্যঞ্জনটা দ্বিত্ব হবে। আর একটা উদাহরণ দিই, মারলো থেকে মারল। অনেক সময় আমরা দেখি যে বাচ্চা কাচ্চারা বিশেষ করে যারা নতুন কথা শিখছে তারা এইগুলো ব্যবহার করে, বলে ও আমাকে মারলো, ও আমাকে মারলো, তাই না? ওরা রটা বলতে পারে না। তো কি হচ্ছে? মারলো থেকে যখন মারলো হচ্ছে তখন কি হচ্ছে দেখেন তো, র লোপ পাচ্ছে, তাই না? এখানে র ছিল, এখানে নাই, রটা লোপ পাচ্ছে। আর পরের যে ব্যঞ্জন ল সেটা কি হচ্ছে? দ্বিত্ব হচ্ছে। তাহলে র লোপ পাচ্ছে, পরের ব্যঞ্জন দ্বিত্ব হচ্ছে। এরকম যদি র লোপ পায় এবং পরের ব্যঞ্জন দ্বিত্ব হয় সেটাকে কি বলা হবে? রকার লোপ। এবার আসি হকার লোপে। খেয়াল করেন হকার লোপে আমরা দুইটা বৈশিষ্ট্য বলছি, দুইটা শর্ত। একটা হচ্ছে বলছি শেষের হ লোপ। মনে রাখবেন যে কোনো শব্দের শেষের হ লোপ পেলে সেটা হকার লোপ হবে সরাসরি, আর কোনো কথা নাই। যেমন যখন বলছি আল্লাহ থেকে আল্লাহ, এই শব্দটার ক্ষেত্রে দেখেন আল্লাহ শেষে কিন্তু আসলে একটা হ আছে, বাট আমরা উচ্চারণ করতে গেলে অনেক সময় আমরা হটা উচ্চারণ করি না। এরকম যদি শেষের হ লোপ পাই তাহলে সেটাকে কি বলা হবে? হকার লোপ। শেষের হ লোপ পেলে সেটাকে কি বলা হবে? হকার লোপ। শেষের হ লোপ পেলে সেটাকে বলা হবে হকার লোপ। আর কোনো কিছু দেখার দরকার নেই, শেষের হ লোপ পেলে হকার লোপ। তবে যদি মাঝের হ লোপ পাই, শব্দের মাঝের হ লোপ পাই, তাহলে হকার লোপ হতে গেলে আরেকটা শর্ত পূরণ করা লাগবে, সেটা হচ্ছে আরও একটা পরিবর্তন হওয়া লাগবে। খেয়াল করেন আমরা যদি বলি পুরোহিত থেকে পরিবর্তন হয়ে গেছে পুরুত, তাই না? আমরা বলি পুরুত মশাই, তো পুরোহিত থেকে পুরুত হয়েছে। খেয়াল করেন পুরোহিত শব্দে এই যে হ, মাঝের হটা কিন্তু লোপ পেয়েছে। কোথাকার হ লোপ পেয়েছে? মাঝের হ লোপ পেয়েছে।
আমরা বলছি মাঝের হ যদি লোপ পাই তাহলে হকার লোপ হতে গেলে আরও একটা কি লাগবে, ওই শব্দের পরিবর্তন লাগবে। খেয়াল করে দেখেন মাঝের হটা লোপ পেয়েছে এবং শব্দে কিন্তু আরও একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হচ্ছে? রয়ের সাথে ও কার ছিল, এখানে কি হয়েছে? উকার হয়েছে। এরকম যদি মাঝের হ লোপ পায় এবং অন্য কোনো একটা পরিবর্তন হয় তখন সেটাকে বলা হবে হকার লোপ। তাহলে হকার লোপের ক্ষেত্রে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে শেষের হ লোপ পেলে সেটা সরাসরি হকার লোপ, আর যদি মাঝের হ লোপ পাই তখন দেখব ওখানে আরও একটা পরিবর্তন হচ্ছে কিনা। যদি মাঝের হ লোপ পাই তাহলে যদি ওখানে সাথে একটা পরিবর্তন হয় তাহলে সেটা হকার লোপ হবে। তবে মনে রাখবেন মাঝের হ লোপ পেল কিন্তু কোনো পরিবর্তন হলো না তাহলে কিন্তু হকার লোপ হবে না। আমি দুটো উদাহরণ দিতে চাই। ধরেন বললাম আলাহিদা থেকে আলাদা, আলাহিদা থেকে আলাদা। আরেকটা বলি আহ্লাদ থেকে আহ্লাদ, আলাহিদা থেকে আলাদা, আহ্লাদ থেকে আহ্লাদ। এই দুইটা শব্দের ক্ষেত্রে খেয়াল করেন আলাহিদা থেকে আলাদা এখানেও মাঝের হ লোপ পেয়েছে, আহ্লাদ থেকে আহ্লাদ এখানেও কিন্তু মাঝের একটা হ লোপ পেয়েছে। দুইটার ক্ষেত্রেই মাঝের হ লোপ পেয়েছে, কিন্তু পার্থক্যটা কোথায় দেখবেন? আলাহিদা থেকে যখন আলাদা হয়েছে তখন এই মাঝের হ লোপ পেয়েছে ঠিক, কিন্তু বাকি অংশে কোনো পরিবর্তন হয়নি। আ লা দা হুবহু বসে গেছে দেখেন, আলাদা। যেহেতু মাঝের হ লোপ পেয়েছে এবং কোনো পরিবর্তন হয়নি সে কারণে এটা কিন্তু হকার লোপ হবে না। কারণ আমরা বলেছি মাঝের হ লোপ পেলে অবশ্যই একটা পরিবর্তন হতে হবে। যেহেতু এখানে মাঝের হ লোপ পেয়েছে কিন্তু বাকি অংশে কোনো পরিবর্তন হয়নি তাই এটা হকার লোপ হবে না। নিচেরটার দিকে খেয়াল করেন এখানে মাঝের হ লোপ পেয়েছে কিন্তু আরেকটা পরিবর্তন হয়েছে। কি হয়েছে? ল একটা ছিল, কয়টা হয়েছে? দুইটা হয়েছে। তাহলে এই শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি মাঝের হ লোপ পেয়েছে এবং পরের বর্ণটা দ্বিত্ব হয়ে গেছে, অর্থাৎ আরেকটা পরিবর্তন হয়েছে। তাহলে মাঝের হ যদি লোপ পায় এবং একটা পরিবর্তন হয় সেটাকে কি বলা হবে? হকার লোপ। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা যে হকার লোপ হবে না তাহলে এটা কি হবে? আলাহিদা থেকে আলাদা হকার লোপ হচ্ছে না তাহলে এটা কি হবে? এটা হবে অন্তর্হতি। আমরা ওই যে একটু আগেই শিখেছিলাম যে শব্দের মাঝের কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে সেটা হচ্ছে অন্তর্হতি। শব্দের মাঝের যে কোনো একটি ব্যঞ্জন লোপ পেলে অন্তর্হতি। এই যে মাঝের একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে সেই কারণে এটাকে বলা হবে অন্তর্হতি। বোঝা গেছে কিনা একটুখানি আমাকে জানাবেন, বোঝা গেছে কিনা একটুখানি আমাকে কমেন্ট করে জানান। অরণ্য বলছে স্যার আমার একটা জানার বিষয় ছিল চাকরি প্রত্যাশীদের জন্য কি কোনো রেগুলার অনলাইন ব্যাচ আছে, জানালে উপকৃত হতাম। আচ্ছা অরণ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমরা বানান আন্দোলনে এখন থেকে প্রতি সপ্তাহে 2 দিন নিয়মিতভাবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 8টায় আমরা আমাদের ক্লাসগুলো চালাবো, ফ্রি ক্লাস চলবে। সেই সঙ্গে আমাদের খুব কাছাকাছি সময় আমরা একটা কোর্স অলরেডি প্রায় রেডি করে ফেলেছি। খুব কাছাকাছি সময় আমাদের বাংলা বিষয়ের জন্য একটি কোর্স আসবে, বাংলা ব্যাকরণ ও সাহিত্যের জন্য। সেটা অ্যাডমিশন চাকরি প্রত্যাশী সবার জন্য আলাদা আলাদা কোর্স আসবে। সেটা আপনি একটু বানান আন্দোলন গ্রুপে একটু আমাদের গ্রুপে খোঁজ রাখবেন, চোখ রাখবেন, আশা করি যথাসময়ে জেনে যাবেন। কেয়া বলছে ভাইয়া অ্যাডমিশনের আগে একটা ম্যারাথন ক্লাস নিলে অনেক উপকার হতো। আচ্ছা অ্যাডমিশনের আগে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে একটা আমার পরিকল্পনা আছে একটা স্পেশাল ক্লাস নিতে। আর আরেকটা জানিয়ে রাখি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে কিন্তু আমাদের বেশ কিছু স্পেশাল ক্লাস হবে যেগুলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। ধ্বনি পরিবর্তনের বিষয় হচ্ছে আমি আগেই বলছি ধ্বনি পরিবর্তনের 2 পৃষ্ঠার চ্যাপ্টার কিন্তু অনেক প্যারাদায়ক চ্যাপ্টার। তো করতে হবে কি এখনই যে পড়লাম আমরা এখনই বাসায় বসে কিন্তু এই জিনিসটা বই থেকে ভালো করে চর্চা করে নিতে হবে, ফেলে রাখবেন না। যখন যেটা পড়াবো তখন সেটা সেই দিনই পড়ে ফেলবেন, তাহলে দেখবেন জিনিসটা ক্লিয়ার হবে। আর যদি পড়ার সময় যদি কোনো সমস্যা ফিল হয়, যদি কোনো মানে মনে হয় যে পড়ার সময় কোনো একটা কিছু বুঝতে বা মিলাতে পারছেন না, সেগুলো আপনারা নোট রাখতে পারেন। যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন বা আমাদের পরবর্তী ক্লাসেও জানাতে পারেন, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। আরেকটা জিনিস বলে রাখি যে বানান আন্দোলনে এখন থেকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 8টায় এরকম ব্যাকরণের ক্লাস চলতে থাকবে। আপনাদের কোন ক্লাসটা বেশি দরকার সেগুলো আমাদেরকে জানাতে পারেন আমাদের বানান আন্দোলন পেজে মেসেজ করে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে বানান আন্দোলন নামে, এখানেও আমাদের ব্যাকরণের বেশ কিছু ক্লাস রয়েছে। ইতিমধ্যেই আমরা প্রচেষ্টা নিয়েছি নতুন নতুন ক্লাস আরও সংযুক্ত করার। বানান আন্দোলন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরও 2টা তথ্য দিতে চাই। একটি হচ্ছে বাংলা ভাষার যে কোনো শব্দের অর্থ এবং বিশ্লেষণ এবং ব্যুৎপত্তি জানতে
আমাদের অনেক সময় বই ঘাটাঘাটি করতে হয়, যেটা খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের একটা অ্যাপ রয়েছে। আপনি যদি প্লে স্টোরে যান, ফ্রি অফ কস্ট আপনি অ্যাপটি পেয়ে যাবেন। বানান আন্দোলন বলে যদি সার্চ দেন, বানান আন্দোলন নামে একটি অ্যাপ পাবেন। এই অ্যাপটি আমাদের তৈরি করা। এই অ্যাপে 1 লক্ষ বাংলা শব্দের 7 লক্ষ তথ্য আছে, অর্থাৎ বাংলা সকল শব্দের সকল ধরনের তথ্য আপনারা অ্যাপটিতে পেয়ে যাবেন ফ্রি। আর সবশেষ যেটি বলার সেটি হচ্ছে যে বানান আন্দোলনের পক্ষ থেকে আমাদের একটি বই তৈরি করা আছে। বইটির নাম হচ্ছে বানান রহস্য, বাংলা বানানের নানাবিধ নিয়ম কানুন, যেগুলো জটিল ভাষায় বইগুলোতে লেখা থাকে, সেগুলোকে আমরা খুব সহজ ভাষায়, সাধারণ মানুষের ভাষায়, সাধারণ মানুষের বোঝার মতো করে আমরা লিখে একটি বই তৈরি করেছি। বইটির নাম হচ্ছে বানান রহস্য। যাদের বাংলা বানান বিষয়ে আগ্রহ আছে তারা বইটি কালেক্ট করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বানান আন্দোলনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।